আসসালামু আলাইকুম। মিস নাইট অ্যান্ড ডে ড্রামাটির আগের এপিসোডগুলির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো 5 নম্বর এপিসোডের শুরুতে মিজিনকে একটা ছেলে মারছিল, বাট তখনই একজন ওয়েটার এসে বলে এখানে পুলিশ এসেছে। এরপর তারা ড্রাগ লুকানোতে ব্যস্ত হয়ে গেলে মিজিন ওখান থেকে বেরিয়ে আসা। হাঁটতে হাঁটতে সে অন্য একটা রুমে টাকা আর ড্রাগ দেখে, তাই সে নিজের মোবাইল থেকে এটা ভিডিও করতে লাগে। আর তখনই সিকিউরিটির একজন লোক এসে মিজিনকে ভিডিও করতে দেখে ফেলে। এদিকে জিয়ং এখনো লিমসানকে খুঁজছিল। এবার মিজিন সিকিউরিটির কাছ থেকে পালানো শুরু করে আর তাদের মধ্যে অনেক হাতাপাই হয়। তো এই হাতাপাইয়ের শব্দ শুনে জিয়ং ওখানে চলে আসে। এসে লোকটাকে মারার পর সেখানে মিজিনকে দেখে অবাক হয়ে যায়। তখন জিয়ং লিমসানকে কল করলে মিজিনের ফোন বেজে ওঠে। তো মিজিন লুকে লুকে একটা মেসেজ লেখে যে আমার বুকে অনেক ব্যথা করায় আমি বাসায় চলে গিয়েছি। ওইখান থেকে বেরোনোর জন্য তারা একসাথে লিফটে ওঠে, বাট লিফটে একটা মাতাল লোক ছিল আর সে মিজিনের দিকে খারাপ ভাবে তাকাচ্ছিল। তাই জিয়ং তার নিজের জ্যাকেটটা খুলে মিজিনের গায়ে পরিয়ে দেয় আর মিজিনকে টেনে সরিয়ে নিজের দিকে নিয়ে আসা। তবুও মাতাল লোকটা মিজিনের দিকে এগিয়ে আসলে মিজিন জ্যাকেটটা এমন ভাবে ঝাড়া দিয়ে পড়ে যাতে লোকটা ব্যথা পায়। এটা দেখে জিয়ং স্মাইল করতে থাকে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে জিয়ং মিজিনকে ড্রাইভ করে বাসায় দিতে যায় আর গাড়িতে বসে তারা বিভিন্ন কথাবার্তা বলে। তাদের গাড়ির সামনে হঠাৎ একটা কুকুর চলে আসলে সেটাকে বাঁচাতে গিয়ে জিয়ং এর গাড়ি কাদায় আটকে যায়। এরপর তারা অনেকক্ষণ ধরে গাড়িটিকে কাদা থেকে বের করার ট্রাই করে, বাট এতে উল্টা জিয়ং এর গায়েই কাদা মেখে যায়। তাই মিজিন বাসায় কল করলে তার মা বাবা আসে আর মা এসে জিয়ং এর কাদা মাখা অবস্থা দেখে বলে আপনি আমাদের বাসায় এসে ফ্রেশ হয়ে নেন। জিয়ং যেতে না চাইলেও মা তাকে টানাটানি করে নিয়েই যায়। জিয়ং এর জামা পুরাই কাদা মেখে যাওয়ার কারণে বাবা তাকে এক সেট জামা দেয়, বাট জিয়ং ভুল করে মিজিনের মায়ের জামা পরে ফেলা, যেটা দেখে মিজিনের ফ্যামিলি হাসছিল। যাওয়ার সময় মিজিনের মা জিয়ংকে এক গাদা খাবার দাবার দিয়ে দেয়। বাসায় মিজিন ক্লাবের কথা বলেনি, বাসায় এসে বলেছে খেলার মাঠে খেলতে খেলতে সে ব্যথা পেয়েছে। জিয়ং বেরিয়ে যেতে লাগলে তখন মিজিন এসে তাকে তার জ্যাকেটটা পরিয়ে দেয়। জিয়ং বাসায় গিয়ে খাবারের বক্সগুলো দেখে অনেক খুশি হয়। জিয়ং ফ্রিজ খুললে দেখা যায় তার ফ্রিজটা একদমই ফাঁকা। তো সে খুশি মনে বক্সগুলি ফ্রিজে ঢুকিয়ে রাখে। তো পরদিন সকালে লিমসান অসুস্থ অসুস্থ একটা ভাব নিয়ে অফিসে আসে আর আগের দিনের তোলা ছবিগুলো জিয়ংকে দেখায়। বাট ছবির কোয়ালিটি এত খারাপ ছিল যে কারো ফেসই বোঝা যাচ্ছিল না। হঠাৎ জিয়ং এর মাথায় আসে গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজ দেখার কথা, মানে যেদিন কোয়ের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছিল ওই দিনের। তো ফুটেজ দেখে জিয়ং বুঝতে পারে অ্যাসিড অ্যাটাকের টার্গেট কো ছিল না। তাই সে আবারও জেলে যায় কালপ্রিটটার সাথে কথা বলতে। লোকটাকে এই অ্যাটাক করতে অন্য কেউ অর্ডার দিয়েছিল। এইসব জিয়ং তাকে বললে সে অনেক অস্বাভাবিক আচরণ করা শুরু করে। জিয়ং চলে যাওয়ার পর কালপ্রিটটা একজন লোককে কল দিয়ে বলে ও সব জানে, সবকিছুর দায় শুধুমাত্র আমার উপর পড়তেছে, আমি একা মরবো না। তুমি কেন এই লোকটাকে খুন করছো এটা মরার আগে আমি এক্সপোজ করব। এরপর সে ফোনটা একটা গার্ডকে দিয়ে দেয় আর সেই গার্ড ফোনটাকে একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপর কো সেই প্রমিস অনুযায়ী লিমসানের জন্য কফি নিয়ে আসে আর কফি খেতে খেতে তারা গল্প করতে লাগে। তো কফির কাপটা ফেলে দেওয়ার জন্য কো লিমসানের হাত থেকে নিতে গেলে তখন কাপটা পড়ে গিয়ে লিমসানের জুতোয় কফি লেগে যায়। তো লিমসান সেটা পরিষ্কার করতে লাগলে কো দেখে লিমসানের পায়ে ছোট্ট একটা হার্টের মতো দাগ। এরপর লিমসান নাচতে নাচতে চলে যেতে লাগে আর কোয়ের কাছে তার ম্যানেজারের কল আসে যে তুমি তো এই গ্রামটাকে মোটেও পছন্দ করছিল না, এই কারণে আমি তোমার জন্য অন্য একটা জায়গা দেখেছি। তো কো বলে না, আমার এখন এখানে ভালো লাগছে, এখানের আবহাওয়াটা অনেক সুন্দর আর মানুষজন। কো এসব কথা লিমসানের দিকে তাকিয়ে তাকিয়েই বলছিল। এদিকে জেলে বসে কালপ্রিটটা অসুস্থ হয়ে বমি করতে লাগে, তাই তাকে ডাক্তারের রুমে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। ঘুমের মধ্যে জিয়ং কি সব স্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠে। এরপর সে তার ছোটবেলার কথা ভাবতে লাগে। তার মার বয়স অনেক কম ছিল আর সে অনেক সেজে গুজে জিয়ংকে বাসায় আটকে রেখে বা কোথাও বাইরে যাচ্ছিল। জিয়ং তার সাথে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করলেও সে জিয়ংকে ধমকে রেখে চলে যায়। এটা দেখে বোঝা যায় জিয়ং এর মায়ের প্রফেশন মোটেই ভালো ছিল না। ছোট্ট জিয়ং বাসায় বসে মা মা বলে কাঁদছিল আর এগুলো মনে করে সে এখনো কেঁদে ফেলে। এরপর জিয়ং এর বাসার একটা ওয়াল দেখানো হয় যেখানে অনেক কাগজপত্র আর ছবি লাগানো, মানে ইনভেস্টিগেট করতে গেলে যেভাবে সুন্দরভাবে সাজায় ওরকম ভাবে সাজানো। দেখে মনে হচ্ছে জিয়ং তার মায়ের মার্ডার কেসটা এখনো ইনভেস্টিগেট করছে। একটা মোটেল থেকে তার মায়ের লাশ বের করা হয়েছিল। সকালে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জিয়ং জানতে পারে সে কালপ্রিটটা মারা গেছে, তাই তারা দুজন মিলে জেলে যায়। জেলে গিয়ে তারা বিভিন্ন জিনিসপত্র চেক করে চলে আসে। তারা বেরিয়ে যাওয়ার পর জেলের একজন গার্ড একজনকে কল করে কথা বলছিল। এই গার্ডটি আগের দিন রাতে কালপ্রিটকে দেওয়া ইঞ্জেকশনের বোতলটা চেঞ্জ করে দিয়েছিল, এই কারণে সে মারা গেছে। গার্ডটা ফোনে বলতে থাকে কারো ডাউট হলেও বা কি যায় আসা, একটা ড্রাগ অ্যাডিক্ট ড্রাগ নিয়েই মারা গেছে, এই বলে সে হাসতে থাকে।
জিয়ং অ্যাসিস্ট্যান্টকে বললে কোকে এই ব্যাপারটা জানানো যাবে না, এই লোকের মৃত্যুর কথা জানলে কো অনেক শক খেতে পারে। বাট কো লিমসানের অফিসে তাকে কফি দিতে আসলে সে শুনে ফেলে যে লিমসান টেলিফোনে কারো মৃত্যুর ব্যাপারে কথা বলছিল। তাই সে লিমসানকে জিজ্ঞেস করে যে কে মারা গেছে। তো উত্তরে লিমসান বলে যে তোমার উপর অ্যাসিড নিক্ষেপ করেছিল সেই লোকটি। এটা শুনে কো অনেক ঘাবড়ে যায় আর তার হাত থেকে কফিও পড়ে যায়। এরপর সে রুম থেকে বেরিয়ে যেতে লাগলে তার জিয়ং এর সাথে দেখা হয়। সে জিয়ংকে বলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। সে জিয়ংকে বলে আমি শুনলাম যে ও মারা গেছে, লোকটি কি সুইসাইড করেছে? সে কি আমার জন্য সুইসাইড করেছে? এরপর জিয়ং রুমে এসে লিমসানকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে কোকে এই কথা কে বলেছে, ইনভেস্টিগেশন চলছে, এমন কেসের ইনফরমেশন কে লিক করেছে। লিমসান অনেক ভয়ে ভয়ে বলে যে কো অনেক ঘাবড়ে ছিল, তাই তার ভয় দূর করার জন্য এই কথাটা আমি তাকে জানিয়েছি। এরপর জিয়ং লিমসানকে অনেক বকতে থাকে, অ্যাকচুয়ালি অনেক বেশি বকতে থাকে, আর রেগে রুম থেকে বেরিয়ে যায়। আর লিমসান রুমে বসে কাঁদতে থাকে। পরে সে বাইরে এসে একটা মাঠে বসে কাঁদতে থাকে। রুম থেকে রেগে বেরিয়ে জিয়ং বলেছিল এই কারণেই আমি বয়স্ক অনভিজ্ঞ বেশি বকবক করা মানুষের সাথে কাজ করতে চাই না। এইসব মনে করে লিমসান কাঁদতে থাকে। সে ভাবে জাপান নিয়ে আমি একাই খুশি ছিলাম, বাট আমার আশেপাশের মানুষজন এটা নিয়ে এতটাই অসন্তুষ্ট ছিল। লিমসান আসলে জেনে গিয়েছিল যে জিয়ং তাকে দিয়ে যে উল্টাপাল্টা অনেক কঠিন কঠিন কাজ করাচ্ছে এগুলোর আসলে কোনো প্রয়োজনীয়তাই নেই। এরপর লিমসান হঠাৎ করে অনেক চিল্লাতে থাকে যে সবকিছু তোমার দোষ, আমাকে যখন বুড়ি বানিয়েছো তখন থুরথুরে বুড়ি বানাতে, তাহলে আমি আর কোনো স্বপ্ন দেখতাম না, এই চেহারা নিয়ে আমি কি করব। আর সে নিজের মুখে থাবড়াতে লাগে। সেই মিস্টেরিয়াস বিড়ালটা বসে বসে লিমসানের কান্না দেখছিল। রাতে লিমসান মিজিনে পরিণত হওয়ার পর অনেক ড্রাঙ্ক হয়। এরপর ড্রাঙ্ক অবস্থায় সে তার ফ্রেন্ডের বাড়ি গিয়ে পাসওয়ার্ড দিতে লাগে, বাট দরজা খোলা না। অনেকক্ষণ ধরে গুতোগুতি করার পর সে দরজায় ইলেকট্রিক শক দেয়, এতে লকটা নষ্ট হয়ে যায়। এটা আসলে জিয়ং এর বাসা। এই বাসাটার ঠিক উপরের ফ্ল্যাটটায় গায়ং থাকে, বাট ড্রাঙ্ক অবস্থায় মিজিন ভুল করে এই বাসায় চলে এসেছে। তো এবার জিয়ং এসে দরজা খুলে দেখে একটা মেয়ে তার দরজার সামনে শুয়ে আছে। কাছে আসলে সে বুঝতে পারে এটা মিজিন। তখন মিজিন হুট করে উঠে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে শুয়ে পড়ে। আর একটা সাউন্ড হওয়ার কারণে জিয়ং তার দরজা চেক করে দেখে সেটা আর খুলছে না। মিজিন ড্রাঙ্ক অবস্থায় তাকে সেলফিশ, রুড আর মিন বলে। এরপর জিয়ং এর মুখে হাত দিয়ে বলে ফেসটা পুরাই ওয়েস্ট হচ্ছে। এরপর মিজিন পড়ে যেতে লাগলে জিয়ং এর মাথার সাথে তার মাথায় অনেক জোরে আঘাত লাগে। কিছু সময় পর মিজিন ঘুমিয়ে গেলে জিয়ং তার গায়ে কাঁথা দিয়ে দেয়। ভোরে মিজিন ঘুম থেকে ওঠে আর ততক্ষণে জিয়ং উঠে গেছে। জিয়ং তাকে একটা গ্লাস দিয়ে বলে এটা খেয়ে নাও, ভালো লাগবে। তো মিজিন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তো জিয়ং তাকে বলে এটা আমার বাসা। এরপর মিজিন বুঝতে পারে যে সে 403 জায়গায় 303 চলে এসেছে। তো এটা বুঝতে পারে সাথে সাথে সে জিয়ংকে সরি বলে যে আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছিলাম, বাট ড্রাঙ্ক অবস্থায় থাকার কারণে আমি ভুল করে এখানে চলে এসেছি। এরপর সে দ্রুত চলে যেতে লাগলে দেখে দরজাটা খুলছে না। তো জিয়ং তাকে বলে কালকে রাতে তুমি আমার লকের 12টা বাজিয়েছ। জিয়ং আরো বলে 9টার দিকে রিপেয়ারম্যান আসবে, তার আগ পর্যন্ত আমরা এখানে আটকে আছি। এটা শুনে মিজিন বলে আমার অনেক আর্জেন্ট কাজ আছে, আমার এখনই বেরোতে হবে, কারণ কিছু সময়ের মধ্যেই মিজিন লিমসানে পরিণত হবে, সকাল হয়ে গেছে। তো মিজিন এবার দৌড়ে বারান্দায় যায়, ওখান থেকে সে কোনোভাবে বের হতে পারে কিনা তাই দেখার জন্য। এর মধ্যে পুরো আলো চলে এসেছে আর তারা দুজনের দিকে শক খেয়ে তাকিয়ে থাকে। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।